দেখুন, আইএসএফ কতটা সুবিধা হবে অসুবিধা হবে, কে কার আক্রমণের উপরে হচ্ছে সেটা নিয়ে আইএসএফ কোনোদিন চিন্তিত হয়নি। আইএসএফ সমাজ ব্যবস্থার পরিবর্তনের লড়াইয়ে নেমেছে, তথাকথিত যেগুলো চলছে গতানুগতিক এগুলো পরিবর্তন করতে হবে। মানুষের মৌলিক অধিকার আজকে বিপন্ন, মানুষ শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, মানে অন্যের অধিকার, বস্ত্রের অধিকার আজকে কোথায় হারিয়ে যাচ্ছে। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যেগুলো আছে সেগুলো পাচ্ছে না, তা নিয়ে আমরা লড়াই নামছি। সুতরাং কে কাকে আক্রমণ করলো, কে কার সুখাতি করলো সেটা না আমরা একবারের জন্য ভাবিনি। তবে সরকার সাহেবের সুখাতি করার কোনো জায়গা আছে? যাকে মমতা ব্যানার্জি বলছে এই তুই বোম্বা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, সুতরাং তার কেউ সুখ্যাতি করলো কেউ বিরোধিতা করলো সেই নিয়ে আইএসএফ চিন্তিত নয়। দেখুন, আমরা বামেদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি, কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট আছে তার কাছে আমরা চিঠি পাঠাবো, তাকেও আমরা বলবো যে ব্যাপার বর্তমান পরিস্থিতির কথা লক্ষ্য করার কথা বলবো, যে বর্তমান পরিস্থিতিতে মানুষ এই দুই শাসক এবং প্রধান বিরোধী দলের হাত থেকে পরিত্রাণ চাইছে। বিজেপি ধর্মীয় জিগির তুলে ক্ষমতায় আসতে চাইলেও অপোজিশনের ভূমিকা বিজেপি কি পালন করেছে সেটা রাজ্যের মানুষ দেখে নিয়েছে। সাথে সাথে সংখ্যালঘু দরদি সরকার, আদিবাসী দরদি সরকার, দলিত দরদি সরকার, বাংলা প্রেমী সরকারের নাটক বাংলার মানুষ ধরে নিয়েছে। হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে, বাংলা মিডিয়াম স্কুল, বাংলা প্রেমী সরকারের দিকে দাবি করছে। বাংলায় কাজ হারাচ্ছে, বাংলায় কথা, বাংলা পশ্চিম বাংলাতে বাংলায় কথা বলার জন্য ঘুষপেটিয়া তকমা লেগে মার খেতে হচ্ছে। এই পশ্চিম বাংলার কথা বলছি। বাংলাতে কলকারখানা করছে, বাংলার মানুষের জমি নিয়ে কলকারখানা করছে, নিয়ম অনুযায়ী যে জমি দিয়েছে তাকে চাকরি দিতে হবে, তার পরিবর্তে ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে কাজ হচ্ছে। বাংলা প্রীতি দেখাচ্ছে এরা, এদের হাত থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে। তাই আমরা কংগ্রেস, লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকেও জানাবো, যে লেফট ফ্রন্ট অলরেডি জানিয়েছি যে এই আজকের সময়ে মানুষের দাবি, সময়ের দাবি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হতে হবে। তাই এখানে ইগো নয়, এখানে কে বড় কে ছোট, কে ন্যাশনাল পার্টি, কে স্টেট পার্টি, কে আঞ্চলিক পার্টি, এইসব বিতর্কে না গিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়ে আসুন এগিয়ে আসি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ, কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক সংগঠনও আছে যারা এই তৃণমূলের এই অন্যায়কে তারাও মেনে নিতে পারছে না, তারা তাদের সামাজিক প্ল্যাটফর্ম থেকে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং এই তাকে কাজে লাগায় বিজেপি তৃণমূল মুক্ত পশ্চিমবাংলাকে গড়ে তুলে। না, জোটের সম্ভাবনা তৈরি তখন যেটা বলছেন মানে সেটা আপনারা হয়তো সঠিক ইনফরমেশন জানেননি, তাহলে আপনার জন্য বলছেন না, আমাদের এখনো পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি। গতকাল সরকার মোল্লা লাইভে এসে আপনার চাচা পীর ইব্রাহিম সিদ্দিকীর বিরুদ্ধে বলছে যে উনি একটা অসভ্য লোক, মস্ত বড় দালাল, কি বলবেন? দেখুন, একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছে ভাষা সন্ত্রাস করে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি খারাপ হয়ে যাবেন। এদের যোগ্যতা নাই যে অভিযোগটা নিয়ে এসেছে সেই অভিযোগটাকে যুক্তি দিয়ে খণ্ডন করার। যখন এরা যুক্তি দিয়ে খণ্ডন করতে পারছে না, সেই জন্য দালাল, অমুক তমুক বলে দেখে দিতে চাইছে। যে অভিযোগগুলো তুলেছে যদি যুক্তি থাকে যুক্তিতে খণ্ডন করুক না। আমার বিরুদ্ধে তো অনেক অসভ্য ভাষার ব্যবহার করে বলে, আমি একবারের জন্য কি অসভ্য ভাষায় উত্তর দিয়েছি? আমার বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলে, আমি যুক্তি দিয়ে সেইটাকে খণ্ডন করি। যে চাচাজান সম্পর্কে, আমার চাচাজান সম্পর্কে যে কথা বলেছে, বাংলার মানুষ বলছে একবার দেখুন যে এরা রাজনীতিটাকে কোন তলনীতে পৌঁছেছে। মানুষ সমালোচনা করবে না? এইটা তো ডেমোক্রেটিক রাইট, যে আমরা যদি মোদীজির সমালোচনা করতে পারি, আমরা যদি মমতা দিদির সমালোচনা করতে পারি, আমরা যদি রাষ্ট্রপতির সমালোচনা করি, আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করি, আমরা যদি আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর সমালোচনা করি, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করতে পারি, তাহলে উনি কে এসে গেছেন? একটা বিধায়ক তার সমালোচনা করলে গালাগালি দিচ্ছে, দালাল আখ্যায়িত করছে। এটা বুঝুক বাংলার মানুষ যে মমতা ব্যানার্জি কোন মুসলমানকে তার স্টেজে জায়গা দিচ্ছে। মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান, বুঝদার মুসলমান, প্রশ্ন করলেওয়ালা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না। মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে, তুই বোম মারিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বড় করে জায়গা দেবে। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না। শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি? শিক্ষার কথা বলবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে, মাইনরিটি সমাজের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুরবস্থা চলছে, যে দ্বিচারিতা চলছে তার কথা বলবে, যে বঞ্চনার শিকার হচ্ছে, ওয়াকাফ সম্পত্তি দখল করে, কবরস্থানের জমি দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলবে।
এবং শিক্ষা স্বাস্থ্যের আমূল পরিবর্তনের কথা বলবে। দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান যারা আছে তাদের সমস্যার কথা তুলে ধরবে শিক্ষিত মুসলমান। সেই জন্য এদের জায়গা দেবে না। দেবে কাকে? ওই শওকত মোল্লার মতো মানুষকে দেবে। কাকে? অধ্যাপিকাকে যারা জগ ছুড়ে মারে তাদের মতো নেতা, তাদের মতো মানুষকে নেতা তৈরি করবে। আর শিক্ষিত যারা তাদেরকে ক্রমশ কোণঠাসা করে দেবে। তাই অশিক্ষিতদেরকে নেতা করেছে, এমন জায়গায় পড়াশোনা করেছে, তিনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আবার ইনভ্যালিড। সেই প্রতিষ্ঠানটাই নাকি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমি বলিনি, শওকত সাহেবেরই সরকারের একটা দপ্তর বলছে। তার কাছ থেকে ভালো আশা করাটাই তো দিতে হবে। যে শওকত মোল্লা আপনার ভাই সম্পর্কে বলে, বারবার ধর্মীয় স্টেজ থেকে রাজনৈতিক কথা বলে, কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন আগে ইমামদেরকে ডেকে নিয়ে মিটিং করছে, সেখানে সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। দেখুন একটা কথা বলি, এরা হচ্ছে কি বলুন তো, দেখবেন সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ দেয়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে ধর্মীয় স্টেজ থেকে কি রাজনীতির কথা বলেছে। কোনোদিন কাকে ভোট দেবে এই কথা একবারের জন্য বলেছে? ধর্মীয় স্টেজ থেকে বলা যাবে না যে ডলার, আজকে ডলারের রেকর্ড দাম হলে কেন, টাকার রেকর্ড দাম পতন হলে কেন? 2014 সালে $1 কিনতে গেলে 60 টাকা 95 পয়সা দিয়ে কিনতে হতো, আর আজকে 83 টাকা 88 টাকা 31 পয়সা দিয়ে কেন কিনতে হচ্ছে? এ কথা বললে পলিটিক্স হয়ে গেল। স্টেজ থেকে দাঁড়িয়ে যদি বলে কেন ভারতবর্ষে ক্ষুধা সূচকে 105 নম্বরে চলে গেল 127টা দেশের মধ্যে, যেটা 2014 সালে ছিল প্রায় 54-55 র্যাঙ্কে, এইটা বললে কি হয়ে যায়? পলিটিক্স হয়ে যায়। কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না ওবিসি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের সাথে ছেলে খেলা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে? এটা বললে কি পলিটিক্স হয়ে যাবে? কেন স্টেজে দাঁড়িয়ে বলতে পারবে না যে বর্ধমানে আদিবাসী স্কুলের ছাত্রীটিকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করে করলো তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, প্রশাসন তাকে না কোনোভাবেই বাঁচানোর না চেষ্টা হয়? এটা বললে কি পলিটিক্স হয়ে গেল? কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না? ধর্মীয় স্টেজ থেকে বলার অধিকার নাই? জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া যাবে না? স্টেজ থেকে দাঁড়িয়ে যদি, ধর্মীয় স্টেজ থেকে দাঁড়িয়ে যদি কেউ বলে ওয়াকফ সম্পত্তি মুসলমানের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তি কোনোভাবেই বিহাত করা যাবে না, এটা কি অপরাধ হবে? পশ্চিমবাংলায় যে সমস্ত দেবত্ব সম্পত্তিগুলো আজকে লুট হয়ে যাচ্ছে, ধর্মীয় মঞ্চ থেকে যদি কেউ বলে এই দেবত্ব সম্পত্তি উদ্ধার করে ঠাকুরের বা মন্দির বা শ্মশানের যে সম্পত্তিগুলো ফিরিয়ে দিতে হবে, এটা কি অপরাধ হয়ে যাবে? এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কোন জায়গায় বলা আছে ধর্মের যেগুলো বলা যাবে না? কারা বলছে বলা যাবে না? তারা ধর্মকে পড়েই না। ধর্মকে পড়ে জানতে হবে। ওই বাপ মুসলমান ছিল, ছেলে মুসলমান হয়ে গেল মানে কি সে বড় হয়ে গেল নাকি? আর বলে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে গেল নাকি? ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হবে। ধর্মগ্রন্থ মানবতার শিক্ষা দেয়। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। তাহলে যদি ধর্মীয় স্টেজ থেকে কেউ বলে যে যারা মিড ডে মিলের রেশন চুরি করছে, যারা গরিবের রেশন চুরি করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে, তো ইসলামের কথা বলছে তো, এটা বলতে পারবে না? ইসলাম তো নির্দেশনা কি দিচ্ছে? ক্ষুধার্তকে খাদ্য দান করো। যে ক্ষুধার্ত তাকে খাদ্য দাও। তাহলে ওই ক্ষুধার্তের খাদ্য সরকারের দেওয়ার কথা, সরকার দিতে পারছে না, ওই জন্য আমি ক্ষুধার্ত আছি। তা আমাকে সরকার দিতে পারছে না কেন? যখনই ধর্মীয় মঞ্চ থেকে কেউ যদি আওয়াজ তুলে সেটা ভুলে গেল। ওরাই অন্যায় করছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ওরা কি 2021 সালের আগে কি বলেছিল? এই কথাগুলো আব্বাস সিদ্দিকী স্টেজ থেকে বলতো। তখন কি বলা হয়েছিল? যে ধর্মীয় জায়গায় এসব কেন বলার দরকার আছে, ক্ষমতা থাকলে রাজনীতি দল করো। যেই রাজনীতির দল খুলে বলছে তখন আবার ভয় পেয়ে যাচ্ছে। এসব মানুষকে বোকা বানাচ্ছে। আজকে দেখুন তো মেডিকেল কোটাতে 40 জন নন এসটি কে আজকে এসটি সাজিয়ে তারা এমবিবিএস এর কোটাতে চান্স পায়। তাহলে আদিবাসী সমাজের 40 জন 42 জন বঞ্চিত হচ্ছে। তাহলে এই 42 জনকে কেন বঞ্চনা করা হচ্ছে? বঞ্চনা কে করছে? রাজ্য সরকার। তাহলে ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে আমার আদিবাসী ভাইদেরকে বঞ্চনা কেন করা হচ্ছে, তাহলে আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে, তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা। যারা করছে তাদের সময় ঘনিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা জবাব দেবে। আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের ডেকে নিয়ে রাজনৈতিক ভাষণ। আর আমি দুইবার বলা দরকার নেই, আপনারা বুঝে নিন। দেখো না, এরা অনেক ব্যাখ্যা করে দিয়েছে, অনেকজন ব্যাখ্যা করে দিয়েছে, ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করে দিয়েছে।
দু রকমের মন্তব্য উঠে আসছে। তো মন্তব্য আছে, দেখুন মন্তব্য তো অনেকই থাকবে, মন্তব্য অনেকে আছে, কিন্তু যা বলার বলে দিয়েছে, ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারো। ওটা ধর্মীয় স্টেজ থেকে বলেছে তো, এটা আমি তো আমি একজন রাজনীতির নেতা হিসাবে আমি এখন পারফর্ম করছি, আমারও আমি তো ইসলাম ধর্মের অনুসারী, আমি হ্যাঁ একদম, কিন্তু আমি ইসলামিক ফতোয়া ফারাজ তো আমি এখন দিই না। যারা যারা সার্টিফাইড আলেম, যারা যারা কাছে সার্টিফিকেট আছে, তার মধ্যে একজন হচ্ছে মির্জা আব্বাস সিদ্দিক, এটা মাথায় রাখবেন। মাইকে অনেক চিৎকার চাচামেচি অনেকে করতে পারে, যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছিল, অনেক বিতর্ক তৈরি হয়েছিল, দিনের শেষে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা। সুতরাং এই যে কথা বলছেন, অনেক বড় বড় হযরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবেন, যাকে যেটা সেটা তাকে বলতে হবে। ক্যানিং এ আবার পিটিয়ে খুন, জালালউদ্দিনের পরে এবার রাজু সর্দারকে পিটিয়ে খুন করলো এক মুসলিম যুবক বলে। দেখুন, আমরা পশ্চিমবাংলায় ক্যানিং এ একটি ছেলেকে, তার ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম, আমি হিন্দু মুসলমানের ভেদাভেদে যাচ্ছি না, যখন আদিবাসীদের সমস্যার কথা বলি আদিবাসী বলি, তাহলে মুসলমানদের সমস্যার কথা মুসলমান বললে অসুবিধা কোথায়? সাম্প্রদায়িক হয় না এটা কথাতে। দলিতদের সমস্যার কথা বললে, নমস্যুদ্দীন ভাইদের সমস্যার কথা তো আমি ডাইরেক্ট বলি, আর মুসলমান নাম নিলে নাকি বলে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। তো আমি ডাইরেক্ট বলছি, একটি মুসলিম ছেলেকে পিটিয়ে খুন করা হলো। আমি গতকালকে গিয়েছিলাম মর্গেতেও, পিজি হসপিটালে মর্গেতে তার পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে গেল। তো আজকে এই যে প্রবণতা বাড়ছে কেন, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না, হয় পুলিশ নিরপেক্ষ আছে নাই, আর দ্বিতীয় হচ্ছে পুলিশের সংখ্যা কম, পুলিশিংটা হচ্ছে না। দুটোই আমাদের রাজ্যের অভাব। একটা হচ্ছে পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশিংটা কম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে পুলিশে প্রায় 1.5 লক্ষের উপরে শূন্য পদ আছে, ফলে থানা গুচ্ছে বাড়িয়ে যাচ্ছে, থানা বাড়িয়ে যাচ্ছে, পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছে। থানা তো অফিসার লাগবে, তো পুলিশ কনস্টেবল লাগবে, তো এএসআই লাগবে, তো এসআই লাগবে, তো লেডি কনস্টেবল লাগবে, তো লেডি এসআই লাগবে, তো বা এসআই লাগবে, তো সে কোথায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা তৃণমূলের যোগ সাজগ আছে, দেখবেন যেখানেই দুর্নীতি অন্যায় হচ্ছে, কোন খারাপই দেখুন, তৃণমূলের যুগ তো আছেই আছে তার মধ্যে। বিজেপি মানলেও ওই বিজেপি নেতাটার সাথে বা ওই বিজেপির সাথে তৃণমূলের একটা ভালো সম্পর্ক আছে। এই করার সাহস প্রবণতা বাড়ছে কেন? এটা আটকাতে হবে। আমাদের পশ্চিমবাংলা রাজ্যে কেন প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স বিল নিয়ে আসছে না বিধানসভায়? আপনারা প্রশ্ন করুন, দর্শক বন্ধুরা যারা শুনছেন, পশ্চিমবাংলা সরকারের কাছে আওয়াজ তুলুন, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলায় আনতে হবে বিধানসভায়, এনে তাকে আইনে পরিণত করতে হবে। এই যে ধর্মের জাতে বর্ণের যে হিংসা তৈরি করে দিচ্ছে, টার্গেট করে যেটা হিংসা হচ্ছে, কমিউনাল টার্গেট হয়ে যাচ্ছে, কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই প্রবণতা বেড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। দায় রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যে খুন খারাপিগুলো হচ্ছে। ভাঙড়ে 1 নম্বরে আপনার এক দলের নেতা রাহুল মোল্লাকে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনেক দেবে, অনেক আমার নিয়ে কোনদিন দিতে পারে। তবে আমি একটা ভাই সুজা সাপটা কথা বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নাই। আর আইএসএফ এর আইডিওলজি হচ্ছে দুর্নীতি করলে ছাড় পাবে না। তবে কিন্তু আমার কথা, আমি তোমাকে একটা কথা বলি, এই সাংবাদিকরা আছো, তুমি আমার একটু পরিচিত আছো, এখানে অনেকজন পরিচিত আছে, বাইরে বার হলে হঠাৎ আমাকে তুমি ফোন করছো, ভাইজান কি হয়েছে ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, 1000-5 টাকা পাঠাবেন, আমি সারিয়ে টাকাটা আপনাকে দিয়ে দেবো, এখন আমার কাছে নেই। আমি স্বাভাবিকভাবে তো ফোন পে করবো। আর তুমি যদি ওই ফোন পেটা খুলে লোককে দেখাও, এই দেখো ভাইজান আমাকে 5000 টাকা দিয়ে তার হয়ে খবর করাচ্ছে, হতে পারে তো ব্যাখ্যা আলাদা, যে যার মতো ব্যাখ্যা হতে পারে। উল্টে এই ব্যাখ্যা যে যার মতো করবে। তারপরেও বলছি, কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ যদি কারো কাছ থেকে তোলাবাজি অন্যায়ভাবে করে থাকে, আইন আছে, প্রমাণ কিন্তু তাকে করতে হবে। অভিযোগ আমি যে যার নামে অনেক অভিযোগ করতে পারে, অভিযোগের সত্যতা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী। মুসলিম যুবককে যে দাড়ি ধরে টানা হলো, মুখ্যমন্ত্রী বলছে যারা বাইরে আছে পশ্চিমবঙ্গে চলে আসে ব্যবসা করে, এই তো পশ্চিমবাংলায় আসলে এরকম ভাবে মার খাবে, বাইরেও মার খাচ্ছে, এখানেও মারবে। বাইরে মার খেলে তাও 1000 টাকা দিনে ইনকাম করতো, 1200 টাকায় দিনে ইনকাম করতো রোজ, এখানে মার খাবে 300 টাকা পাবে। দেখুন, সংখ্যালঘু দরদি সরকার, মুসলিম দরদি সরকার চলছে পশ্চিমবাংলাতে, মুসলিমদের মাসিয়া। বিজেপিকে নাকি ওরাই একটাই আটকাবে, আর এরা ভোট দিলে তো বিজেপিকে আটকানোর ক্ষমতা মমতা থাকবে। এরা যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের ক্ষমতা হবে বিজেপিকে আটকানোর। এরা যদি কংগ্রেসকে ভোট দেয়, তাহলে কংগ্রেসের ক্ষমতা হবে বিজেপিকে আটকানোর। এরা যদি সিপিএম কে ভোট দেয়, সিপিএম তাহলে বিজেপিকে আটকাবে। এটা করছে না, তৃণমূলকে দেবে। তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কি? এখানে অঘোষিত বিজেপি সরকার চলছে। আজকে ছেলেটি আমার কাছে এসেছিল, অনেক ওর কথা বলেছে যে আমার বাড়িতে আমি মার খাবো। অবাক, আমার পশ্চিমবাংলা আমার বাড়ি, আমার জন্মস্থান,
আমাকে এখানে আত্মঙ্কিত হতে হবে, মার খেতে হবে। তবে হ্যাঁ, এটাও স্বীকার করেছে, বলেছে আমাকে, আমি বলছি সব ওখানকার বাকি যে সমস্ত হিন্দু সমাজের মহিলারা বেরিয়েছিলেন, ওই যারা মারধর মানে যে ছেলেটি কুলাঙ্গার এই কাজ করছে তাকে যথেষ্ট ভাবে আটকানোর চেষ্টা করেছে, এটাও আমাকে বলে গেছে। তবে হ্যাঁ, পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। পুলিশ ওকে কি বলেছে না বলেছে সবগুলো আমি আজকে কোর্টে তুলছে। পুলিশ কি করেছে না করেছে আমিও উকিল লাগিয়েছি কি হচ্ছে না হচ্ছে জানার জন্য। এরপরে আমি প্রেস কনফারেন্স করে যদি প্রয়োজন হয় আমি প্রেস কনফারেন্স করে বলবো পুলিশ ওকে কি কি বলেছে, কি বলবি না হ্যান ত্যান অনেক কিছু শিখাচ্ছে। কিন্তু ও সত্যবাদী ছেলে, একদম সত্য কথাই বলেছে, ও মিথ্যের আশ্রয় নেবেনি। কারণ বলছে আমার মুখে যেটা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার মুখে আছে, দাঁড়ি, আমি দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না। ওখানে আমার উপর যখন আক্রমণ শুরু করেছে, আমাকে মারধর করেছে, তখন ওখানে হিন্দু সমাজের মহিলারা বিশেষ করে বেরিয়ে এই তোদের পাড়াতে এসছে, তোদের গলিতে এসছে বলে মারধর করছিস, কালকে তুই ওদের গলিতে গেলে তুই মারে তোকে কি হবে, এরকম বলে রাগটাগ করে আটকানোর চেষ্টা করেছে। এটাও সত্য কথা বলেছে। বিজেপি রাজ্য সভাপতি শহীদ ভট্টাচার্য বলেছে যে তৃণমূলকে আমরা জন্ম দিয়েছি, কি বলবেন? এটা নতুন কথা তো নয়, আমি তো বারবার বলেছি 1998 সালের ইতিহাস দেখুন, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে। এবং যেমন সত্য কথা বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে। আর আজকের দিনে সত্য কথা হচ্ছে আজকে যে পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল লালন পালন করছে, আর সেন্ট্রাল বিজেপি তৃণমূলের নেতাদেরকে এখন জেলের বাইরে রেখে দিয়েছে। এটা একদম সত্য কথা। লাস্ট প্রশ্ন, শেষ কোশ্চেন। ভাঙড় হাতিচালায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে তৃণমূলের কর্মীর মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, কিন্তু গ্রেফতার করা হলো আইএসএফ কর্মীকে। যেটাকে মারার অভিযোগ দিচ্ছে সেটার সত্যতা কি আছে খোঁজ নিয়ে দেখুন। আমার কাছে যতটুকু খবর এসছে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে, ওরা ঝামেলা করে ঝামেলা দায়ভারটা আমাদেরকে চাপিয়ে, তবে আমাদের যারা ছিল না তাদের নামে মামলা করেছে অলরেডি। খোঁজ নিয়ে দেখুন, আমরা ডিজি স্যার থেকে সিপি স্যার থেকে সব জায়গায় আমরা এই বিষয়টা অভিযোগটা জানিয়েছি যে থানার পক্ষপাতিত্ব করছে, খোঁজ নেবেন, আমরা মেল করে দিয়েছি, আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি। যদি ডিজি থেকে লেভেল থেকে সিপি স্যারের লেভেল থেকে ডিসি স্যারের লেভেল থেকে এটা অ্যাকশন না নেয়, ওই প্রশাসন যারা পক্ষপাতিত্ব করছে পুলিশ ওভার অ্যাকশন দিয়ে কোর্টে যাব। আপনাদের একজনকে তো গ্রেফতার করবে, হ্যাঁ জামিন হবে, কজনকে করবে? আমাদের হাজার হাজার ছেলেকে গ্রেফতার করেছে, হাজার হাজার ছেলেকে জামিন করেছি। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজকে চিৎকার করছে তৃণমূলের লোকেরা অনেক। মমতা ব্যানার্জি ভাঙড়ের প্রায় 3000 মুসলিম ছেলের উপরের মামলা দিয়েছিল, কতজনকে গ্রেফতার করে রেখেছিল। অন্যায়টা কি বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য আজকে তারা নাটক করছে? মামলা দিয়ে আটকে রাখতে পারে নাকি? জেল খাটিয়ে আইএসএফ আটকাতে পারে? থ্যাংক ইউ।